আজকের গল্প হোমস্টে। লালি কাল রাতে পাহাড়ে এসেছে। বাগডোগরা থেকে সোজা গাড়ি নিয়ে একেবারে উপরে উঠে এসেছে। ঠাম্মিকে আগে থেকে বলা ছিল না, সারপ্রাইজ দিতে চেয়েছিল। ঠাম্মি অবশ্য সহজে নিজেকে প্রকাশ করেন না। দরজা খুলে ওকে দেখে হেসে বলেছিলেন, আমার কেন জানি না কদিন ধরেই মনে হচ্ছিল তুই আসবি। যাক, এখন পর্যন্ত যে ইনটিউশন কাজ করে জেনে ভালো লাগলো। ঠাম্মি পাহাড়ে একটা হোমস্টে চালান, যা নিয়ে বাবা এবং কাকার প্রথম থেকেই চরম আপত্তি ছিল। বুঝে পাই না পাহাড়ে একা একা হোমস্টে চালিয়ে মা আলাদা কি প্রমাণ করতে চান। এই বয়সে সবাই পরিবার নিয়ে থাকতে চায়, আর মা একটা পরিবার পেয়েও আলাদা হতে চান। ঠাম্মি কোনো তর্কাতর্কিতে যাননি, ওটা ওনার স্বভাব নয়। জবাবে শুধু একটা কথাই বলেছিলেন, আমার অনেককালের শখ পাহাড়ে একটা হোমস্টে খুলব। চিরকাল তো চাকরি করেই গেলাম, জীবনের শেষ প্রান্তে এসে একটা ব্যবসা চালানোর খুব ইচ্ছে। তাছাড়া অনেককালই ধুলোবালি শব্দের মধ্যে কাটালাম, বাকি জীবনটা এগুলো থেকে অনেক দূরে শান্তিতে কাটাতে চাই। বাপি বা কাকুমণি কেউই বুঝে উঠতে পারেননি এটা কী ধরনের শখ, কিন্তু তাতে ঠাম্মিকে থামানো যায়নি। ঠাম্মি চিরকালই খুব স্বাবলম্বী, হয়তো একটু বেশিই স্বাবলম্বী। এজেন্সি ধরে একটা বাড়ির লিজ নিয়ে খুব সহজেই একটা হোমস্টে খুলে ফেলেছিলেন। ঠাম্মি চিরকালই সবার থেকে আলাদা, তাই কারোর সাথে কোনোদিনই তেমন বনিবনা হলো না। ঠাম্মি কারোর সাথে কোনোদিন উঁচু গলায় কথা বলেছেন বা রূঢ় ভাষায় কথা বলেছেন এটা কেউ শোনেনি। তবুও কেউ যেন ঠাম্মির আপন হতে পারল না। সম্ভবত খুব বেশি স্বাবলম্বী বলেই। রূঢ়ভাষীর সাথেও পা মিলিয়ে চলা যায়, কিন্তু এই ধরনের মানুষকে দূর থেকে শ্রদ্ধা করতে হয়, কাছে গেলে নিজেকে বড় ছোট মনে হয়। তাই সবাই মোটামুটি ভয় মিশ্রিত সমীহ নিয়েই ঠাম্মিকে দেখত। শুধু লালির মা ঠাম্মিকে চিরকাল সাপোর্ট করে গেছেন। সবাইকে একরকম হতে হবে তার মানে কি? কেউ যদি স্বাধীনভাবে বাঁচতে চান সেটাকেও আমাদের সম্মান জানানো উচিত। আর সবার তো সকাল থেকে বৌমাদের ত্রুটি খুঁজে বেড়ানোটাই লক্ষ্য হতে পারে না। কারোর লক্ষ্যটা আরও অনেকটা দূর পর্যন্ত বিস্তৃত থাকে। আমরা অনুসরণ করতে না পারি, আমাদের তত দম না থাকতে পারে, কিন্তু তার ক্ষমতাটাকে স্বীকৃতি তো দিতে পারি। তাতে তো কার্পণ্য থাকা উচিত নয়। বাপি এবং কাকুমণি চুপ করে গেছিলেন। শুধু লালি জানে, বাপি কানে কানে কাকুমণিকে বলেছিলেন, সেকেন্ড মা। বুঝি না লোকে নিজের মায়ের মতো হয়, ইনি শাশুড়ির মতো হলেন কি করে? ঠাম্মি একটা উচ্চ মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন। 2 ছেলেকে যত্ন নিয়ে মানুষ করেছেন। তারা প্রতিষ্ঠিত হওয়ার পর বিয়ে দিয়েছেন, কিন্তু বাকি জীবনটা পেনশনের টাকায় অলসভাবে কাটাতে চাননি। তিনি নিজের মতো করে স্বাধীনভাবে ব্যবসা করতে চেয়েছিলেন। ছেলেদের আপত্তি দেখে বলেছিলেন, আমি পরিবার থেকে তো আলাদা হচ্ছি না, কখনো তোরা ওখানে যাবি, কখনো আমি এখানে আসব, অসুবিধে তো কিছু নেই। প্রথম দিকে হোমস্টে চালাতে ঠাম্মি হয়তো অনেক স্ট্রাগল করেছেন, তবে সে খবর ইনিয়ে বিনিয়ে বলার মতো মানুষ উনি নন। কিছু জিজ্ঞেস করলে বলতেন, শুরুতে যে কোনো জিনিসই অনেক সমস্যা থাকে, পরে ধীরে ধীরে সেগুলো চলে যায়। কিছুদিন বাদে আমার নিজেরও খানিকটা অভিজ্ঞতা হবে, তখন কিভাবে কি হ্যান্ডেল করতে হবে নিজেই বুঝে যাব। সংসার চালাতে এসেও তো প্রথমে সবার খুব অসুবিধা হয়, কিন্তু সারা জীবন কি সেগুলো থাকে? লালির মা দৃঢ়কণ্ঠে বলেছিলেন, আমাদের কোনো অসুবিধা হয়নি মা, আপনি সেদিন পাশে থেকে শক্ত হাতে হাল ধরেছিলেন, কিন্তু দুঃখ একটাই, আজ আমরা আপনার পাশে দাঁড়াতে পারলাম না। লক্ষ্যটা অবশ্যই লালির বাবা ছিলেন। ঠাম্মি হেসে বলেছিলেন, আজ আমার সাহায্যের দরকার নেই, এখনও আমি শারীরিকভাবে এবং মানসিকভাবে প্রচণ্ড শক্ত, কিন্তু আমি জানি যেদিন আমার সত্যি সাহায্যের দরকার হবে, আমার ছেলেরা পাশে না থাকলেও বৌমারা ঠিক পাশে থাকবে। এখন ঠাম্মির হোমস্টে খুব ভালো চলছে। গতানুগতিক হোমস্টের ধারণা সরিয়ে উনি নিজস্ব ভঙ্গিতে গোটাটা সাজিয়ে নিয়েছেন। ওই ছোট্ট পাহাড়ি এলাকায় বেশ ভালো একটা লাইব্রেরি তৈরি করেছেন। সেখানে বিভিন্ন ধরনের বই আছে। পাহাড়ে যারা বেড়াতে যান অথচ বেশি ঘুরতে পছন্দ করেন না বা শারীরিকভাবে পেরে ওঠেন না, ওই লাইব্রেরিটা তাদের কাছে স্বর্গরাজ্য। দোতলার বারান্দায় 1 কাপ চা, কিছু কুয়াশা, বিভিন্ন রকম পাখির ডাক আর গল্পের বই।
অনেক মানুষই এর বেশি কিছু চান না। আগে অনেকটাই নিজের হাতে সামলাতেন, এখন অবশ্য বেশিরভাগটাই লোকের হাতে ছেড়ে দিয়েছেন। পম্পাদি আছেন, পাহাড়ি মানুষ, মোটামুটি সব দিক সামলে দিচ্ছেন। নিজে হোমস্টের লাগোয়া একটা কেক আর বেকারি বিস্কুটের দোকান খুলেছেন, সেটাও দিব্যি চলছে। সকালবেলা দুজনে বারান্দায় চা নিয়ে বসেছিল। ঠাম্মি এই প্রথম পরিষ্কার করে জিজ্ঞেস করলেন, তোর লাগেজ দেখে তো মনে হচ্ছে না শুধু বেড়াতে এসেছিস। লালি তাকালো, না, শুধু বেড়াতে আসিনি তো, এখানের হোটেল ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি হয়েছি। আগামী 4 বছর আমি পাহাড়েই থাকব। গোটা সপ্তাহটা হোস্টেলে থাকব আর উইকেন্ডে তোমার সাথে এসে হোমস্টে চালাবো। ঠাম্মি তাকালেন, তারপর কি করবে? কোনো হোটেলে জয়েন করবে? লালি মাথা নাড়ল, না, মায়ের সাথে কথা হয়ে গেছে, কারোর আন্ডারে কাজ করব না। আমিও তোমার মতো একটা হোমস্টে দিয়েই শুরু করব, তারপর দেখা যাক কতটা কি করতে পারি। ঠাম্মি কোনো কথা না বলে পাহাড়ি রাস্তার দিকে তাকিয়ে চা খেতে লাগলেন। দূরে কুয়াশারা পাক খেয়ে খেয়ে ওদের দিকে এগিয়ে আসতে লাগলো। বাতাসে অদ্ভুত ফুলের সুন্দর গন্ধ। লালি কিছুক্ষণ বাদে জিজ্ঞেস করল, ঠাম্মি, তুমি খুশি হওনি? ঠাম্মি চোখ ঘুরালেন না, ধীরে ধীরে বললেন, তুই এই পথটা বেছে নিলি কেন? অনেক সহজ পথ খোলা ছিল, বাবা কাকার রাস্তায় তো যেতে পারতিস। লালি ঠাম্মির গায়ের কাছে একটু ঘেঁষে এলো, কিন্তু আমার যে তোমার পথটাই ভালো লাগলো। আমার কারো আন্ডারে কাজ করতে ইচ্ছে করলো না। তোমার মতো স্বাধীনভাবে ব্যবসা করতে ইচ্ছে হলো, তোমার মতো স্বাধীনভাবে বাঁচতে ইচ্ছে হলো। তোমার জীবনী হয়তো কোনো দিন লেখা হবে না, কিন্তু তোমার জীবনীটা তো জীবনী লেখার মতোই। একজন মানুষ কতটা মানসিক দৃঢ়তা থাকলে 60 বছরের পরে নতুন করে একটা ব্যবসা শুরু করতে পারেন, তাও যে ব্যবসায় তার একেবারেই অভিজ্ঞতা নেই সেই ব্যবসা। চাইলে বাপি বা কাকুমণি তোমায় সাহায্য করতে পারত, কিন্তু কেউ তো সাহায্য করতে এগোলো না। আমি ঠিক জানি অন্য কেউ হলে কত রাগারাগি করতেন, কিন্তু তুমি একটা কথাও বললে না, ঠিক নিজের মতো করে এগিয়ে ব্যবসাটা দাঁড় করিয়ে দিলে। আমি জানি আমি তোমার মতো কোনো দিন হতে পারবো না, তবু হতে বড় ইচ্ছে করে। ঠাম্মি হাসলেন, আমি রাগারাগি করব কেন? করলেই বা দেখতো কে? আমাকে তো কেউ হোমস্টে খুলতে বলেনি। আমার ছেলেরা তো আমাকে কাছেই রাখতে চেয়েছিল, তারা তো আমার কোনো অনাদর করতো না। আমার নিজেরই এরকম সৃষ্টি ছাড়া বুদ্ধি, সারা জীবন এর জন্য আমাকে কম খেসারত দিতে হলো। শ্বশুরবাড়িতে কেউ পছন্দ করলো না, আমার জন্য তো দাদু অস্বস্তিতে পড়তেন। বাড়ির সমস্ত বউ একরকম, এক আমি ছিলাম গোত্র ছাড়া। এই বুদ্ধি অন্য কাউকে শান্তি তো দিলই না, আমাকেও শান্তিতে থাকতে দিল না, সারা জীবন তাড়িয়ে নিয়ে বেড়ালো। তাই আমি জানি এটা আমারই দোষ, কার পরে রাগ করব? লালি ধীরে ধীরে বলল, কিন্তু তুমি যেটা করেছো সেটা অধিকাংশ মানুষ পারে না। বাপি আর কাকুমণির উচিত ছিল তোমাকে সাপোর্ট দেওয়া, ফিজিক্যাল না হলেও অন্তত মেন্টাল সাপোর্ট দিতে পারতেন, কিন্তু ওরা সেটা দেননি। ঠাম্মি এবার লালির দিকে ঘুরে বসলেন, এটাই আজ আমি তোকে বলতে চাই। স্বাধীনভাবে বাঁচতে চাওয়ার কিন্তু অনেক মূল্য দিতে হয়। গতানুগতিক পথ অনেক সহজ, বিপদ এলেও পাশে লোক পেয়ে যাবি, কেউ সাহায্য করবে, কেউ সহানুভূতি জানাবে, কিন্তু স্বাধীনভাবে পথ চলতে শুরু করলে পাশে কাউকে পাবি না। তোকে এটা জেনেই এগোতে হবে, তোকে একা এগোতে হবে। তুই তোর বাবা কাকার কথা বলছিস তো, তোর দাদু বেঁচে থাকলেও আমায় সাপোর্ট দিতেন না। তুই কিন্তু এটা ভেবে নিয়ে এগোবি। হয়তো তুই তোর স্বপ্নকে ছুঁতে পারবি, কিন্তু তার বদলে আজীবন একা থেকে যেতে হবে। সেটাও কিন্তু কম কষ্টের নয়। অনেক সময় সাফল্যটাও একা একাই সেলিব্রেট করতে হবে, পাশে আপনজনদের কাউকে পাবি না। আমায় জিজ্ঞেস করছিলি না আমি খুশি কিনা? আমি বলবো না, আমি আমার নাতনির জন্যে এই জীবনটা চাই না। লালি কিছুক্ষণ চুপ করে বসে থাকলো, তারপর উজ্জ্বল হেসে ঠাম্মির দিকে তাকিয়ে বলল, আজীবন তো একা থাকতে হলো না, আমি তো সেই এসেই গেলাম। আমারও কপালে থাকলে কেউ না কেউ এসেই যাবে। আসলে তোমাকে দেখে আমার মনে হয়েছে তুমি যে রাস্তাটা ধরে হাঁটতে শুরু করেছিলে
সেটা আমাদের সবার অজানা ছিল। সবাই তো আর তোমার মতো নয়, তাই তুমি যখন রাস্তাটা ধরে ভয় না পেয়ে এগিয়ে গেছো, পরিবারের বাকি সবাই ভয় পেয়ে সেইখানেই থমকে দাঁড়িয়ে গেছে, তোমার সাথে এগিয়ে আসার সাহস পায়নি। কিন্তু এখন তোমাকে দেখে সবাই বুঝেছে রাস্তাটা খুব সুন্দর, এগোতে পারলে শেষ পর্যন্ত খুব সুন্দর একটা জায়গায় পৌঁছানো যাবে। এখন পরিবারের সবাই তোমার জন্য গর্ব করছে। ঠাম্মির চা শেষ হয়ে গেছিল। নাতনির দিকে তাকিয়ে একটু ভ্রু কুঁচকে বললেন, তোর কথার মধ্যে আমি যেন কিসের আভাস পাচ্ছি। লালি হেসে ফেলল, ঠিক ধরেছ, বাড়ির সবাই ঠিক করেছে আফটার রিটায়ারমেন্ট এখানে চলে আসবে। আজকে সবাই বুঝতে পারছে কারোর আন্ডারে চাকরি করার চেয়ে স্বাধীনভাবে বিজনেস করাটা অনেক বেশি সম্মানের। আর এরকম একটা বিজনেস তো সবার কাছে আশীর্বাদ, প্রজন্মের পর প্রজন্ম চালানো যাবে। শুরু করাটাই যা ভয়ের, সেটা তো তুমি করেই দিয়েছো। বাকিরা এখন তোমার দেখানো পথেই হাঁটতে চাইছে। বাবা তোমার সাথে এ নিয়ে কথা বলবে। এবার আমি যখন হোটেল ম্যানেজমেন্ট পড়তে চাইলাম, বাড়িতে আর কারোর আপত্তি হলো না, সবাই খুশি মনে সাপোর্ট করলো। কাকুমণি বলল, আমরা দু ভাই আর একটা হোমস্টে অশিক্ষিতভাবে শুরু করব, আর তুই প্রশিক্ষিত হয়ে এসে সেটা চালিয়ে নিয়ে যাবি। তোর ঠাম্মির এত স্ট্রাগল বাড়তে হবে না। এই পরিবারটাই আমরা গোটাটা পাহাড়ে তুলে নিয়ে যাব। ইন্দ্রাণী অনেকক্ষণ চুপ করে বসে থাকলেন। এইটাই উনি অনেক দিন আগে বুঝতে পেরেছিলেন, কিন্তু কাউকে বোঝাতে পারেননি। এতদিন বাদে তারা নিজেরাই বুঝতে পেরেছে। তিনি সবার সাথেই থাকতে চেয়েছিলেন, আলাদাভাবে বাঁচতে চাননি, শুধুমাত্র গতানুগতিকভাবে বাঁচতে চাননি। ভবিষ্যৎ প্রজন্মে কিছুকে একটা দিয়ে যেতে চেয়েছিলেন, যেটা তারা লালন পালন করে বড় করতে পারবে, যেটা সম্পূর্ণভাবে তাদের হবে। নাতনির দিকে তাকিয়ে একটু হাসলেন। আমার অনেক দিনের ইচ্ছে দ্বিতীয় হোমস্টে চালু করা, এবার মনে হয় সময় এসে গেছে। লালি উঠে ঠাম্মিকে জড়িয়ে ধরল। গতবার প্রতিটা জিনিস তোমাকে একা করতে হয়েছে, এবার আর সেটা হবে না। এবার আমি তোমার সাথে থাকব, শুরু থেকে প্রতিটা জিনিস তোমার কাছে শিখব, যাতে ভবিষ্যতে বলতে পারি কলেজ আর আমাকে কি শিখিয়েছে। আমি তো যা শিখেছি তা আমার ঠাম্মির কাছে শিখেছি। নমস্কার।